সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মার্কিন মুলুকে লড়াই, হাতিয়ার গাধার, কার জয় কার পরাজয়, কতটা প্রভাব রাখে বাংলাদেশের রাজনীতিতে, এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দেশি রাজনীতির চোখে মার্কিন নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ওয়ালিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আছেন মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত, এবং আমার সহকর্মী হাসানুজ্জামান সাকি ওয়াশিংটন ডিসি থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার আরেক সহকর্মী লস্কর আল মামুন, লস অ্যাঞ্জেলস থেকে। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। হোয়াইট হাউসের দৌড়ে টিকবে ট্রাম্প নাকি বাইডেন? ব্যাটেল গ্রাউন্ড, 6 রাজ্যে টান টান উত্তেজনা, গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাবার ঘোষণা ট্রাম্পের। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর, বাংলায় রায় দেওয়ার তাগিদ। পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু বৃহস্পতিবার। বাকি 5টির মধ্যে 4টি বসতে পারে এ মাসে। ডিসেম্বরে 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। বরগুনার রিফাত হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি সহ 2 আসামির আপিল শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ, স্থগিত অর্থদণ্ড। এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা সাকিব আল হাসান, আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে নম্বর 75। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। শুরুতেই বলেছি যে আমাদের দুজন সহকর্মী হাসানুজ্জামান সাকি, আমাদের ইউএস এর স্পেশাল করেসপন্ডেন্ট, এবং আমাদের লস্কর আল মামুন, লস অ্যাঞ্জেলসের করেসপন্ডেন্ট, তারা দুজনে আমার সঙ্গে যুক্ত আছেন। আমি একটু শুরুতেই হাসানুজ্জামান সাকির সঙ্গে যুক্ত হতে চাই। জনাব হাসানুজ্জামান সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। গত কয়েকদিন ধরেই খবরাখবর দিচ্ছেন আমাদেরকে। আজকে একেবারে শেষ মুহূর্তে আমরা এখন আমাদের যে শিরোনাম চলছে আপনার পাঠানো খবরের ভিত্তিতে, যে কে টিকবে হোয়াইট হাউসের দৌড়ে, ট্রাম্প নাকি বাইডেন? ব্যাটেল গ্রাউন্ড, 6 রাজ্যে টান টান উত্তেজনা। তো সবশেষ উত্তেজনার খবর আমাদেরকে একটু বলবেন, কি অবস্থা এখন? খুবই উত্তেজনায়। আমি রাত সর্বশেষ 3টার সময়ও হোয়াইট হাউসের সামনে ছিলাম এবং সেখানে দেখেছি যে এই উত্তেজনা কিন্তু এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গণমাধ্যমের মাঝেও ছড়িয়ে পড়েছে। রাত 3টায় হোয়াইট হাউসের সামনে যে রাস্তা, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের শত শত কর্মী কিন্তু সেখানে ছিলেন। এখন এই মুহূর্তে 3টি অঙ্গরাজ্য নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, উত্তেজনা ঘিরে আছে এই 3টি অঙ্গরাজ্যকে ঘিরে। আমরা গতকালকেও দেখেছি যে ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে এগিয়ে ছিলেন, সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান, এবং আরো 3টি আছে, অ্যারিজোনা, নেভাদা এবং জর্জিয়া। তো সেক্ষেত্রে নেভাদা এবং অ্যারিজোনা সেটি হয়তো বাইডেনই পেয়ে যাবেন, সেরকম একটি জরিপই বলছে। সবকিছু ফলাফলের যে আভাসটা আমরা পাচ্ছি, কিন্তু জর্জিয়াতে একটু বেশি এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা টান টান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি নেক টু নেক লড়াইটা আসলে হচ্ছে আপনার পেনসিলভেনিয়ায়, উইসকনসিনে এবং মিশিগানে। এর মধ্যে আপনার পেনসিলভেনিয়ায় অনেক বেশি ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। তারপরেও আমি কেন টান টান এবং হাড্ডাহাড্ডি বলছি এই কারণে যে সেখানে এখনো ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 5 লাখের কিছু বেশি ভোটে, কিন্তু সেখানে এখনো 10 লাখেরও বেশি ভোট এখনো কিন্তু গণনা হয়নি। এবং আপনি জানেন যে এখন যে ভোটটা গণনা হচ্ছে, সেটি হচ্ছে যে ভোটটি যদি আমি 2 ভাগে ভাগ করি, একটি হচ্ছে যে ভোটের দিন, অর্থাৎ 3 নভেম্বর মঙ্গলবার যারা ভোট দিতে গিয়েছেন তারা, আর এর আগে যে আর্লি ভোট হয়েছে, আগাম ভোট হয়েছে নানান ভাবে, ডাকযোগে, ইমেইলে এবং আর্লি ভোট কেন্দ্রে গিয়ে, সেইভাবে যারা ভোটটা দিয়েছেন তাদের মধ্যে ডাকযোগের ভোটটা কিন্তু এখন কাউন্ট হচ্ছে। সবগুলো জরিপ আগের থেকে বলছিল যে ডাকযোগের যে ভোট, সেই ভোটে কিন্তু বাইডেনই অনেক বেশি এগিয়ে থাকবেন, এবং ভোটের দিন যারা ভোট দেবেন সেই ভোটারদের সেই ইয়েটা থাকবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। তো এখন যে কাউন্ট হচ্ছে সেটি হচ্ছে ডাকযোগের ভোট কাউন্ট হচ্ছে, এবং ডাকযোগের ভোট কাউন্ট যখন শুরু হলো তখন আমরা দেখতে পারলাম যে ট্রাম্প এগিয়েছিলেন
কিন্তু সেই আগে যে ধারণা করা হচ্ছিল সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে হয়তো, যে বাইডেন এখন এগিয়ে যাচ্ছেন। 3টি অঙ্গরাজ্যের কথা আপনাকে আমি বলছি, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া। এই 3টি অঙ্গরাজ্যের মধ্যে অন্ততপক্ষে 2টি অঙ্গরাজ্যে জিততে হবে যে কাউকে, যদি প্রেসিডেন্ট হতে হয়। সেই ক্ষেত্রে মিশিগান এবং উইসকনসিনে আমরা গত 2-3 ঘন্টার মধ্যে দেখছি যে সেখানে লিড নিয়ে ফেলেছেন বাইডেন। এবং যে ট্রেন্ড এখন চলছে গণনার, তাতে করে আমার ধারণা যে যদি খুব উল্টাপাল্টা কিছু না হয়ে যায়, উলটপালট যদি কিছু না হয়ে যায়, তাহলে সেই ধারাটাই অব্যাহত থাকবে। আর মাত্র 5% ভোট গণনা বাকি আছে। বাইডেন এই জয়ের ধারাটাই ধরে রাখতে পারবেন। আর সেটি যদি রাখতে পারেন মিশিগান এবং উইসকনসিনে, তাহলে পেনসিলভেনিয়ায় তার জেতার প্রয়োজন হবে না। পেনসিলভেনিয়ায় যদি ডোনাল্ড ট্রাম্প জিতেন, তাহলেও কিন্তু হবে না যদি বাইডেন মিশিগানে জিতে যান এবং উইসকনসিনে জিতে যান। জি, সাকিব ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। আপনার সঙ্গে আবারও যুক্ত হব। একটু যুক্ত হতে চাই লস্কর আল মামুনের সঙ্গে, তারপর আমি স্যারদের সঙ্গে কথা বলবো। জনাব লস্কর আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমি আসলে একটু ভুল করেছিলাম, আপনি আছেন ক্যালিফোর্নিয়াতে। তো আপনার কাছে কি তথ্য আছে? সাকিব ভাইয়ের কথা শুনছিলেন নিশ্চয়ই আপনি। জি, ধন্যবাদ রুমন। যেটি হচ্ছে যে সাকিব ভাই ঠিকই বলেছেন, তবে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে জিততে হলে পেনসিলভেনিয়া এবং আর 3টি অঙ্গরাজ্যকে জয়ী হতে হবে। এটি একেবারে মানে এটি করতেই হবে। এবং বাইডেনকে জিততে হলে সেক্ষেত্রে পেনসিলভেনিয়া এবং যেকোনো একটি রাজ্য, অথবা যদি পেনসিলভেনিয়া সে হারে তাহলে জর্জিয়া অথবা যেকোনো একটি রাজ্য জয় করতে হবে। এই এমন একটি অবস্থায় মিশিগানে এবং উইসকনসিনে এই মুহূর্তে বাইডেন লিড, সাকিব ভাই যেটি বলছিলেন। সুতরাং এমন একটি স্ট্যাটিস্টিক্স এমন অবস্থায় এই একটু আগে আমরা দেখলাম যে এই ফলাফল পেতে এবং এই গণনা শেষ হতে, যেটি সাকিব ভাই বলছিলেন যে এটি কিন্তু আসলেই সেই ডাকযোগে প্রাপ্ত ভোট অথবা যে আগাম ভোটের সেই গণনা চলছে। গতকালকে যখন আমরা কাজ করছিলাম, তখন বাইডেন অবশ্য তার বক্তব্যে, অর্থাৎ জাতির উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্যে অথবা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্যে বেশ উৎফুল্ল ছিলেন। এবং তিনি কিন্তু বেশ বলছেন, এবং পরবর্তীতে তিনি টুইটও করেছেন, তিনি বলেছেন যে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী এবং তার নেতাকর্মীদেরকে তিনি কিন্তু বলেছেন যে তোমরা প্রস্তুত থাকো, আমরাই জয়ী হব। এমন একটি প্রতিশ্রুতি, এমন একটি তার দৃঢ়তা আমরা দেখেছি। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বলা চলে, যদি এরকম হয় সাকিবের কথা সূত্র ধরে, যে যে শেষ মুহূর্তের যে ভোট গণনা, সেই গণনাটা কিন্তু পুরোপুরিটাই না গেলেও প্রায় মেজরিটি একটা পোর্শন কিন্তু বাইডেনের পক্ষেই যাবে এবং সেই অবস্থায় রয়েছে। তবে ট্রাম্প যে কথাটি বলেছেন, তিনি কিন্তু আদালতে যাচ্ছেন, অর্থাৎ আগের সেই ছুরি রয়েছেন, সে জায়গা থেকে একটু নড়চড় হননি, তিনি কিন্তু বলেছেন যে আদালতে যাবেন। সুতরাং আমরা কিন্তু এই আদালতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের কাছ থেকে আবার জানবো। একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন সাবেক রাষ্ট্রদূত। আমি শুরুতে যুক্ত হতে চাই ডক্টর ওয়ালিউর রহমানের সঙ্গে। ডক্টর ওয়ালিউর রহমান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুনছিলেন যে আমাদের দুজন করেসপন্ডেন্ট যারা ইউএসএ থেকে খবরাখবর সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানালেন। স্যার, আমরা যেটি আলোচনার শিরোনাম করেছি দেশি রাজনীতির চোখে মার্কিন নির্বাচন। তো এখন এই ডেমোক্রেট আসুক আর রিপাবলিকানরা আসুক, বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি কোনো হেরফের হবে বা কি রকম হবে? আপনার অভিজ্ঞতা কি বলে? আচ্ছা, ধন্যবাদ। আমি কিছু বলার আগে আপনার কাছ থেকে অডিও কিন্তু খুবই দুর্বল পাচ্ছি আমি। আচ্ছা, আপনার অডিও আমার কাছে খুবই দুর্বল আছে। যেরকম আমাদের গেস্ট বললেন যারা আমেরিকাতে আছেন, খুবই সুন্দর পরিষ্কার। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ। জি স্যার। দেখুন, বাংলাদেশ ৭১ সালের পরে আমরা যখন বঙ্গবন্ধু নিউ ইয়র্কে গেলেন ৭৪ সালে ২৫শে সেপ্টেম্বরে তার বক্তৃতা হলো জাতিসংঘে। তিনি ওখান থেকে প্রেসিডেন্ট ফোর্ড সেখানে তিনি গেলেন। হোয়াইট হাউস ওভাল অফিসে দেখা হলো এবং ভিজিট যখন দুই দেশের প্রধান, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান একত্রিত হন, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন ইট ইজ অ্যাকসেপ্টেড ডিপ্লোম্যাটিক্যালি যে আমরা উই হ্যাভ ফরগটন আওয়ার স্টেটাস পাস্ট বাট নট ফরগিভেন ইচ আদার বাট ফরগটন। এবং বাংলাদেশের সাথে যে সেই ভিজিট মিটিং উইথ প্রেসিডেন্ট ফোর্ড বাই বঙ্গবন্ধু
দ্যাট ওয়াজ এ ওয়াটারশেড লাইন ফর বাংলাদেশ। এরপরে আমাদের সাথে তাদের আর কোনো এরকম সম্পর্ক নেই, বাট উই রিমেম্বার হিস্ট্রি ইজ দেয়ার। এই ক্ষেত্রে যে দলই ক্ষমতায় আসুক, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট, এবং যারা এসছে সিন্স 1974 আমি বলবো বাংলাদেশ ইজ অলরাইট। আমাদের তো কোনো রকমের বিগ পাওয়ার অ্যাম্বিশন আমাদের নাই। আমাদের লোকাল রিজিওনাল কোনো রকমের ক্ষমতার লড়াই আমরা নাই। আমরা আছি আমাদের ইকোনমিক গ্রোথ, ডেভেলপমেন্ট, মানুষের কল্যাণের জন্য ব্যবস্থা করা, আমাদের জিডিপি গ্রোথ করা, আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে আসা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার করা, পদ্মা সেতু হচ্ছে এখন, এবং এনার্জি আমাদের বাড়ানো। থিংস যারা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত আছেন, হার গভর্নমেন্ট, এবং এইটাই হলো আমাদের আজকের চেষ্টা। কাজে সেখানে whoever is the president, is Trump or Biden, officially, I said officially, we have no problem. We cannot say, well, he's good, he's bad. No, we have no problem. Both of them are, both the parties are our friends, এবং তাদের সঙ্গে সেভাবে আমাদের কাজকাম হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য চলছে। এবং মোস্ট রিসেন্টলি আপনি জানেন যে ডিফেন্স সেক্রেটারি এস পার প্রাইম মিনিস্টারকে ফোন করেছিলেন অন সাম ইস্যুস, এবং তিনি পাঠিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট থেকে ডেপুটি স্টেট সেক্রেটারি অফ স্টেট কে পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হলো একটা। তো এই যে আসা যাওয়া আছে, এইটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এটা রাখতে চাই, যেই ক্ষমতায় আসুক আমেরিকা। জি, আমরা সেটি প্রত্যাশা করি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত। জনাব মোফাজ্জল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। স্যার, শুনছিলেন, কথা বলছিলেন ডক্টর ওয়ালিউর রহমান, তো ব্যাপারটা তো অনেকটা এরকমই, আপনিও হয়তো একই অভিজ্ঞতা বা একই রকম বিশ্লেষণ করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব বেশি হেরফের হবে না। কিন্তু স্যার, একটু বাংলাদেশের রাজনীতির চোখে মার্কিন নির্বাচন আমরা যেহেতু শিরোনাম করেছি, এই মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী রাষ্ট্র, তো সেই এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তো অনেক সময় আমরা দেখি যে কোন দল ক্ষমতায় আসলো, ডেমোক্রেট নাকি রিপাবলিকান, এই জয় পরাজয়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতেও বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের আশা, এক ধরনের উচ্ছ্বাস কিংবা এক ধরনের নিরাশা এরকমটা দেখা যায়। তো এই আমাদের যে দেশি রাজনৈতিক দলগুলোর এই আশা কিংবা নিরাশা, এটি কি আসলে খুব বেশি ভেরি করে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য? ধন্যবাদ আপনাকে। জি, আমার বন্ধু ওয়ালি যে কথাটি বলেছে, আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এটাই হচ্ছে বড় কথা, যে বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব রেখে চলে, এবং যে দলই আসুক না কেন সেই বন্ধুত্ব বজায় রাখে। এই সম্পর্কের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে, যেটা সেই 1974-এর যে বঙ্গবন্ধুর ওই প্রথমবারের মতো স্বাধীন দেশ থেকে তিনি যখন গেলেন, এবং তখন থেকে যে সম্পর্ক স্থাপিত হয়ে সেটা চলে আসছে। এখন কথা হচ্ছে, দল যেটাই আসুক না কেন, আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতিতে কোনো পরিবর্তন করবে না দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, আর আমরাও আমাদেরও কোনো পরিবর্তন করার কোনো কিছু নাই। এখন কথা কিন্তু এখানে একটা আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা ওয়ালি হয়তো সময় পেলে বলতো, আমি সেটা একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, দল যেটাই হোক না কেন কোনো আপত্তি নাই, ব্যক্তি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কে রাষ্ট্রপতি হচ্ছেন আমেরিকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। গত 4 বছর যিনি ছিলেন, এই মুহূর্তে তার সম্বন্ধে কোনো রকমের মতামত প্রকাশ করাটা শোভনও হবে না, আর প্রয়োজনও নাই। তবে আমার মনে হয় সাধারণভাবে বলতে গেলে দুনিয়ার প্রায় সব দেশই একটু তটস্থ অবস্থার মধ্যে ছিল, একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিল, এটা বলা যায়। এবং তিনি যদি আরো 4 বছর থাকেন, ক্ষমতায় যদি আসেন, কিছুক্ষণ পরেই হয়তো এটা স্পষ্ট হয়ে যাবে, তখন এই অস্বস্তি ভাব নিয়েই আরো 4 বছর আমাদের চলতে হবে। তবে স্যার, এই অস্বস্তি ভাব এটি কি শুধু আমাদের মানে বাংলাদেশের, নাকি পৃথিবীর অন্যান্য দেশের কথা, মানে কি মিন করছেন?
আমি সত্যি কথা বলতে গেলে পরে আমি আগেই বলেছি আমি ব্যক্তিটি সম্বন্ধে বলছি আর কি। আচ্ছা তো আচ্ছা। এই রাষ্ট্র এই প্রেসিডেন্ট হুম, ট্রাম্প হুম, আগে যে যত প্রেসিডেন্টই আমেরিকাতে এসেছেন গেছেন তাদের কারোর চারিত্রিক বৈশিষ্ট্যর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মিল খুঁজে পাবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছেন সম্পূর্ণ আলাদা এক ধরনের মানুষ, যে ব্যক্তিটি তার আচার আচরণে ইত্যাদিতে সকলের এক ধরনের মনোযোগ যেমন আকর্ষণ করেন, তেমনি সবাইকে বেশ আচমকা ও ফেলে দেন। তো সেই ক্ষেত্রে যেমন আমরা 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 লক্ষ্য করেছি তিনি বিভিন্ন বিষয়ে, যেমন ধরুন এই ইসরায়েলের ব্যাপারে সম্প্রতি যে পদক্ষেপগুলো নিয়েছেন মধ্যপ্রাচ্যের মাধ্যমে, এটাতে আমাদের মানে মুসলিম দেশগুলোর পুলকিত হওয়ার কিছু নাই। তারপরে ক্ষমতায় এসেই অভিবাসীদের সম্বন্ধে, ইমিগ্রেন্টদের সম্বন্ধে তার যে নীতি এবং যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলোও খুবই একটা সুখপ্রদ কিছু ছিল না। এই সমস্ত কারণে বলছি। অথচ এখন তার দল কিন্তু তেমন ভাবে কোন রকমের কোন মানে প্রভাবান্বিত কিছুতেই করেন নাই। আমরা যেই ক্ষমতায় আসুক আমরা আমাদের নিজেদের উন্নয়নের বিষয় তো আছে, যেটা ওয়ালি বলেছে। এর সঙ্গে সঙ্গে আমি বলতে চাই আমাদের নিজস্ব কিছু সম্পর্ক আছে, যে বিষয় আছে যেগুলা আমেরিকার কাছ থেকে আমরা একটা বড় রকমের ভূমিকা এতদিন আশা করে এসেছি, দুঃখের বিষয় পাইনি। যেমন রোহিঙ্গাদের ব্যাপারটা, হুম, এখানে আমেরিকার একটা বড় রকমের ভূমিকা আমরা আশা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে অতি সম্প্রতি কিছুটা মনোযোগ হয়তো আমেরিকা দিচ্ছেন বিষয়টিতে। আমরা আশা করব ট্রাম্পই আসুন আর ট্রাম্পই থাকুন আর বাইডেনই আসুন, আমরা আশা করব আমাদের এই সমস্যাটি নিশ্চয়ই সমাধান হবে। জি স্যার, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন আপনি। একটু আবার সাকিব ভাইয়ের সঙ্গে যুক্ত। সাকিব ভাই, এই যে এর আগে আমি মামুন ভাই বলছিলেন এবং আমাদের যে আজকে খবরের শিরোনাম সেখানেও রয়েছে যে আপনার সুপ্রিম কোর্টে বা আদালতে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প, এই জায়গাটা একটু বিস্তারিত বলবেন। আর একটু সঙ্গে বলবেন যে এর আগে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর আদালতে যাওয়ার নজির রয়েছে কিনা। জি, এর আগে তো আদালতে তো সিদ্ধান্ত হয়েছে আল গোরের সময়ে, যে নির্বাচনে যখন হয়েছিল তখনও কিন্তু বলা হয়েছিল যে আল গোর জিতেছিলেন, কিন্তু আদালতের রায়ে কিন্তু তখন কিন্তু তিনি পরাজিত হন। তো সেই হ্যাঁ, তাহলে সেবার গিয়েছিলেন আপনার ডেমোক্রেট প্রার্থী, এবার যাচ্ছেন রিপাবলিকান, যদি যান আর কি। জি না, তখন সেবার আদালতের সিদ্ধান্ত হয়েছিল, সেবার না, কিন্তু আদালতে আল গোর তো আপনার ডেমোক্রেটের ছিলেন। লুজ করেছেন জি, তিনি তো প্রেসিডেন্ট হতে পারেননি, কিন্তু ডেমোক্রেট প্রার্থী তখন গিয়েছিলেন, আর এবার যদি যান তাহলে হবেন সেটি রিপাবলিকান ট্রাম্প। জি, কিন্তু যেটি বলা হচ্ছে যে মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার তার কথায় থাকছেন না। তা উনার যেটি মোফাজ্জল করিম স্যার যেমনটি বলছিলেন ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তিটি হচ্ছে এমন একজন ব্যক্তি যে যিনি প্রতি মুহূর্তে তার কথায় কিন্তু নড়াচড়া করেন। তিনি শুরুতে বলে দিয়েছেন 3 দিন আগে, যে আমরা দেখলাম যে মিশিগান থেকে তিনি যখন ফ্লাই করছিলেন নর্থ ক্যারোলাইনায়, তখন তিনি বিমানবন্দরে সাংবাদিকদেরকে বলেছেন যে মানে তিনি ইলেকশন নাইটে তিনি বিজয় ডিক্লেয়ার ঘোষণা করবেন না। হ্যাঁ, তো কিন্তু এর একদিন আগেই তিনি বলেছিলেন যে আমি ইলেকশন নাইটে বিজয় ঘোষণা করব। কেন ইলেকশন নাইটে বিজয় ঘোষণা করা যাবে না? এই যে দেখেন যে ইলেকশন নাইটে কিন্তু রেজাল্ট হয়ে যায়, কিন্তু আমাদের এই রেজাল্ট কিন্তু ইলেকশন নাইটে হলো না। কারণ আমরা সবাই জানতাম যে ডাক যুগে এত বেশি পরিমাণের ভোট এসেছে, যেখানে ইলেকশন নাইটে জয় পরাজয় নির্ধারণ হবে না। কিন্তু উনি এটি জেনেও কিন্তু বলেছিলেন যে আমি বিজয়টা ডিক্লেয়ার করে ফেলবো। তো এই জায়গা থেকে জটিলতা, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারটিও তিনি বলেছিলেন যে আমি আদালতে যাব, পরে আবার অস্বীকার করলেন, তিনি এটি বলেননি। তবে খুবই তিনি এটি সমালোচনা করেছিলেন যে ইলেকশন হয়ে যাওয়ার পরে 2 দিন পরে 1 দিন পরে ভোট কাউন্ট হতে পারে, সেই প্রক্রিয়াটির তিনি সমালোচনা করছিলেন। এবং আপনি যদি এখন দেখেন যে সুপ্রিম কোর্টের বিচারক যিনি হলেন, তিনি
এনি কমি ব্যারেট, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন, তার বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটি নিয়েও কিন্তু বিতর্ক ছিল। ডেমোক্রেটিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং তার দলের সমর্থকরা সবাই বলছিলেন যে নির্বাচনের আগে এই মুহূর্তে নৈতিক কারণেই, যেহেতু একটি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অতএব এই সময়ে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি কিন্তু ঠিকই ডিসিশন নিলেন এবং নিয়োগ দিয়ে ফেললেন। এখন সুপ্রিম কোর্টে কিন্তু একটি ভারসাম্যহীন অবস্থায় আছে। 9 জন বিচারপতির মধ্যে রিপাবলিকানদের আদর্শ বা রিপাবলিকানদের পছন্দের বিচারক আছে 6 জন, আর ডেমোক্রেটিক দলের সমর্থিত বা পছন্দের বিচারক আছে 3 জন। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টে একজন বিচারপতি যখন নিয়োগ হন, তিনি আমৃত্যু এবং নিজে যদি পদত্যাগ না করেন তাহলে এই পদে তিনি বহাল থাকবেন আমৃত্যু পর্যন্ত। অতএব এই যে সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থায় যে একটি ভারসাম্য রক্ষা হলো না, এটি কাটিয়ে উঠতে কত বছর লাগবে, 30 বছর না 50 বছর লাগবে আমরা জানি না। সেই জায়গা থেকেই কিন্তু ডেমোক্রেটরা মনে করেন যে সুপ্রিম কোর্টে গেলে সেটি কোনো কারণে সেই ফেভারটি রিপাবলিকান দল কিংবা ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন। কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সম্পর্কে সব শেষে যে কথাটি বলতে হয় যে আপনাকে আস্থা রাখতেই হবে। যেমন এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল কিন্তু 2-3 ঘটনায় কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছিলেন এবং প্রতিটি জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বাধাপ্রাপ্ত তিনি হয়েছেন। এই নির্বাচনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু একটি রায়ও কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। তো এই ক্ষেত্রে যেটি বলবো যে জো বাইডেন বলছিলেন যে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি দরকার, ভূমিধস বিজয় দরকার, তাহলে আদালতে পর্যন্ত গড়ানোর কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমরা কিন্তু দেখছি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি কিন্তু কারোর হচ্ছে না। তো সেই জায়গা থেকে আদালতে যাওয়ার একটি আশঙ্কা হয়তো থাকে। জি, আর একটা শঙ্কা হয়তো থাকে, ঠিক আছে। কিন্তু তারপরে আমি বলবো যে একটু আগেই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট, তারপরে গভর্নর কথা বলছিলেন গণমাধ্যমের সামনে। তারা জানিয়েছেন যে প্রতিটি ভোট তারা পাই হিসাব করে তারা গুনছেন এবং কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্কের কোনো সুযোগ নাই। প্রয়োজনে আজকে পেনসিলভেনিয়ার ভোটের রেজাল্ট হয়তো নাও হতে পারে, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি তারা করতে দেবেন না। জি, ধন্যবাদ সাকিব ভাই, আমাদের সঙ্গে থাকুন আপনি। মামুন ভাই, শুনছিলেন যে সাকিব ভাই বলছিলেন যে প্রসঙ্গটি আসলে মূলত আপনি তুলেছিলেন যে আদালতে যাওয়ার কথা। তো এবারের নির্বাচনটি যদি প্রত্যক্ষ করছেন আপনি, এর আগে তো বেশ কয়েকটি নির্বাচন আপনি দেখেছেন আমি ধরে নিচ্ছি, তো অন্য নির্বাচনগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের তুলনামূলক পার্থক্য কোথায় দেখছেন? যেমন এখন পর্যন্ত যে ব্যবধান আমরা বলছি যে 1.3, আপনার যিনি এই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তিনি এরই মধ্যে আদালতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তো এই সব সহ আগাম ভোট অনেক বেশি পড়েছে এবার। সবকিছু মিলে অন্যান্য নির্বাচনের সঙ্গে এবারের পার্থক্যটা কি? ধন্যবাদ রুমেল ভাই। পার্থক্য একটি বিরাট, কারণ হচ্ছে যে এখন বিগত নির্বাচনকে ছাপিয়ে একটি রেকর্ডময় নির্বাচন হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এই ধরনের নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এর আগে কখনো দেখেনি। কেন বলছে কথা? প্রত্যেকটি ক্ষেত্রে যেমন এত বেশি পরিমাণ ভোট এবারে দিয়েছেন, এটি কিন্তু আগে কখনো এরকম হয়নি। এবং একই সঙ্গে আপনাদের যে একটি পুরো পদ্ধতি চালু ছিল ডাকযোগে ভোট প্রদান, সেটি কিন্তু এর আগেও ছিল, কিন্তু এত বেশি পরিমাণ কখনো হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে রেকর্ড ছাড়িয়েছে এবং এত বেশি কখনো মানুষকে এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে দেখা যায়নি। আন্দোলন হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে এবারের নির্বাচন এবং নির্বাচনের আগে পূর্ববর্তী সময়ে যে পরিমাণ আন্দোলন হয়েছে সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কখনো দেখেননি। এবং প্রচন্ড পরিমাণ কিন্তু তথ্যবিহীন কথাবার্তা বলেছে এবং দুই প্রার্থী কিন্তু তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তারা কিন্তু আদালতে যাওয়ার কথার জন্য শুধু প্রেসিডেন্ট ট্রাম্প না, বাইডেনও কিন্তু একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনিও কিন্তু তার আইনজীবীদের সাথে কথা বলেছেন, তারাও কিন্তু আদালতে যাওয়ার একটি প্রস্তুতিতে রয়েছেন। এই মুহূর্তে আমি যখন কথা বলছিলাম তার ঠিক কিছুক্ষণ আগে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস টুইট করেছেন
যেটি হাসানুজ্জামান সাকিব বলেছেন একটু আগে, যে তারা কিন্তু চাচ্ছেন যে প্রত্যেকটি ভোট কাউন্ট হতে হবে। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আগের মতো বরাবরের মতো তিনি কিন্তু বলে আসছেন যে না, ডাকযোগে প্রাপ্ত ভোট ইলেকশন শেষের পরে কোনো ভোট গণনার কোনো সুযোগ হবে না এবং এটি করতে দেওয়া যাবে না। এই এই যে একটি তার অবস্থান, এবং সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই কিন্তু এখানকার যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, যারা নির্বাচন পরিচালনা করছেন, তারা কিন্তু বেশ স্বাধীনভাবেই কাজ করছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যে এই প্রথম ইতিহাসে দেখা গেল যে আমাদের দেশে তথা তৃতীয় বিশ্বের যে কোনো দেশে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন রাষ্ট্রপতি রয়েছেন, তার অধীনেই কিন্তু একটি নির্বাচন হচ্ছে। সেই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কিন্তু সকল অভিযোগ করছেন, অর্থাৎ কারচুপির ব্যাপারটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পই বলছেন যে কারচুপির সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু অর্থাৎ যিনি ক্ষমতাসীন তিনি কারচুপির অভিযোগ তুলছেন। জি, ধন্যবাদ মামুন ভাই, আমাদের সঙ্গে আপনি থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। একজন দর্শক ফোনে আছেন, আমি ফোনটা নিয়ে আবার আসছি। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে কবির। জি, পানিহারা নগা থেকে বলতেছি। জি শুনছি, বলুন আপনার প্রশ্নটি বলুন। ওয়ালিউল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, যে ট্রাম্প বলেছিল আমি নির্বাচনে পরাজিত হলে আদালত পর্যন্ত গড়াবে, কেন বলেছিল? জি, ধন্যবাদ আপনাকে। আদালত পর্যন্ত কেন যাবেন? ডক্টর ওয়ালির রহমান স্যার, আপনি নিশ্চয়ই এবার আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক একটি প্রশ্ন করেছেন, অর্থাৎ তার জিজ্ঞাসা এই যে ডোনাল্ড ট্রাম্প আদালত পর্যন্ত যাওয়ার ঘোষণা দিয়েছেন, কেন ডোনাল্ড ট্রাম্প এমনটা বলছেন? দর্শক একটু এই ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চায়। হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমাদের দুই ভাই যারা এখন আমেরিকাতে আছেন, তারা নির্বাচন পরিদর্শন করছেন। এখানে ওনার উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলবো, যে সেটা হলো যে আমাদের ছোট ভাই আমেরিকা থেকে এসছেন বা আমেরিকাতে আছেন এখন। সেখানে দুটো জিনিস বোধহয় বলা দরকার সবার জন্য। একটা হচ্ছে যে আমেরিকাতে মোস্ট রিসেন্টলি 2000 সালে অ্যাল গোর তিনি ইলেকশন জিতলেন, ডেমোক্র্যাট, এবং শেষ মুহূর্তে 500 ভোট যখন বাকি আছে ব্যালট গোনা, তখন একটা টেকনিক্যাল গ্রাউন্ডে মিস্টার বেকার, তখন তিনি ছিলেন হোয়াইট হাউস চিফ অফ স্টাফ, উনি গিয়ে একটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন, এবং এটা রিপাবলিকান সুপ্রিম কোর্ট ছিল, কোর্ট আনকোর্ট, এবং তারা গ্রহণ করলেন এবং তারা জাজমেন্টটা দিলেন এগেইনস্ট অ্যাল গোর ফর মিস্টার বুশ জুনিয়র। তখন যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেনকুইস্ট জিজ্ঞেস করলেন যে মিস্টার Al Gore, I hope you are satisfied with our judgment. He said, well, my lord, your judgment is your judgment, which I accept, but then I don't agree with the judgment. এইরকমের ইতিহাস আরো কয়েকটা আগে হয়েছে। এর ভিতরে আরেকটা কথা বলিনি আপনাকে, যে ভাই ফোন প্রশ্ন করেছেন তারও সুবিধা হবে। সেটা হলো যে জাস্টিস কালিয়া এবং জাস্টিস ব্রেয়ার ইন্তেকাল করেছেন, স্কালিয়া বেঁচে আছেন এখনো, তারা রিটায়ার করেছিলেন। তো তারা শেষ পর্যন্ত বলছেন, এখনো স্কালিয়া বলছেন যে why should such a sensitive political issue should come to the Supreme Court? সুপ্রিম কোর্ট আমরা বিচার কার্যে আছে, আমরা কনস্টিটিউশনের সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ করব, আমরা একটা জাজমেন্ট দেব, ভার্ডিক্ট দেব, কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন এখানে কেন আসবে? তিনি বলছেন যে এরকম আগে বহু হয়েছে, কংগ্রেসে যেত, কংগ্রেস ডিসাইড করতো, এখন কংগ্রেস না দিয়ে আমাদের না হচ্ছে। এখানে একটা কথা বলা আছে যে আগে কিন্তু কংগ্রেসে ঠিক করতে এগুলো, কংগ্রেস হ্যাজ বিন ডিভাইডেড সো মাচ ইন দ্য পাস্ট 10-15 ইয়ার্স, যে সেখানে কোনো রকমের তারা একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো যে ভাই ফোন করেছেন তার উত্তর বোধহয় এভাবে দিলাম আমি, যে এটা আসা উচিত না, কিন্তু দিস ইজ আই বিলিভ এটা একটা সহজ উপায় যে আমি সুপ্রিম কোর্টে গেলাম।
বাট আই জি। টেল ইউ যে সুপ্রিম স্যার এটি বুঝতে পেরেছি, আরেকটি প্রশ্ন আছে স্যার আপনার কাছে আমার, সেটি হচ্ছে ওই যে এর শুরুর দিকে আপনি যেমন বলছিলেন বা মুফাজ্জল করিম স্যারও বলছেন যে হয়তো বাংলাদেশের সঙ্গে সম্পর্কের খুব বেশি হেরফের হবে না যেই আসুক। তো এই যে আমাদের প্রধানমন্ত্রী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, আপনার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বঙ্গবন্ধুর খুনিদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিছুটা আলাপ হয়েছিল, কিছুটা অগ্রগতি হয়েছিল। তো এবারের নির্বাচনে যারাই আসুক না কেন সেই ধারাবাহিকতা বা এই প্রক্রিয়াটি আরেকটু এগিয়ে যাবে, এরকমটা তো আমরা আশা করতেই পারি নাকি স্যার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা আরো সুবিধা হবে, এগিয়ে যাবে। এটা ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখানে ডেমোক্রেসির কাছ থেকে আমরা এটা বেশি পাবো, নিঃসন্দেহে পাবো আমরা। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। মুফাজ্জল করিম স্যার, এই যে এর আগের আলোচনায় আপনি এই বর্তমান প্রেসিডেন্ট বা ডোনাল্ড ট্রাম্পের একটু বিশ্লেষণ করছিলেন, আমাদের সাকিব ভাইও কিছুটা করেছেন। তো আমি যদি প্রশ্নটি এভাবে রাখতে চাই আপনার কাছে, যে এই সম্প্রতি বা ইয়ের আগে ডোনাল্ড ট্রাম্পের আগে যারা যারা প্রেসিডেন্ট ছিলেন, অনেক ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের মেয়াদ যদি তুলনা করতে চাই, তাহলে পার্থক্যের জায়গা কোনগুলো দেখবেন, কিংবা ডোনাল্ড ট্রাম্পকে আপনি তাদের তুলনায় কোন জায়গায় রাখবেন? ধন্যবাদ। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বড় অসুবিধা যেটা, তিনি তার নিজের ব্যক্তিত্বটাকে এমন ভাবে তিনি বিকশিত করেন, তুলে ধরেন যে মানুষ হকচকিয়ে যায়, একদম বুঝতে পারে না যে কি বলছেন কি না করছেন। আমি ছোট্ট একটা গল্প বলি, অতি ছোট, আধা মিনিটে। জি স্যার। আমাদের গ্রামে এক খেলোয়াড় ছিল, তার নাম ছিল লাল মিয়া, ফুটবল খেলতো। সে ব্যাক পজিশনে মানে পিছনে খেলতো, ডিফেন্স। তো বলা হতো লাল মিয়ার পায়ে যখন বল যায় তখন দুই দিকের গোলকিপারই খুব তটস্থ হয়ে পড়ে, শঙ্কিত হয়ে পড়ে। তার কারণ লাল মিয়া যে কোন দিকে বল মারবে তার কোনো ঠিক নাই। ফলে দেখা যেত লাল মিয়া ক্লাস শেষে দেখা গেল তার নিজের দিকে 5-7টা গোল দিয়ে দিয়েছে, ওই দিকে 3-4টা দিয়েছে, যোগ বিয়োগ করে যা দাঁড়ায়। তো যখনই কোনো ইস্যু এই ভদ্রলোকের কাছে গেছে, সেটা ইসরায়েলি হোক আর সেটা কোরিয়াই হোক বা চায়না হোক, তখন কিন্তু সবাই শঙ্কিত বোধ করেছে লাল মিয়ার পায়ে বল গেছে, কোন দিকে যাবে তার ঠিক নাই। ইলেকশনের ব্যাপারে বলি, আমি আজকে দুপুর থেকে, আমি সত্যি কথা বলতে ভোর থেকেই সেই ভোর 6টা থেকে আমায় দেখে আসছি, ফলো করে আসছি। যাই হোক, চলছিল, হঠাৎ বেলা 1:30টার দিকে তারও আগে বোধহয় 12টার দিকে বাইডেন ছোট্ট একটা বক্তব্য রাখলেন, এবং বক্তব্যটা আমার কাছে খুবই মার্জিত মনে হলো, সত্যি কথা বলতে। আপনারা সবাই শুনেছেন সেটা। বাইডেন বলেছেন যে ধৈর্য ধরো, আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক ফর ভিক্টরি, আমরা এগিয়ে যাচ্ছি ঠিক মতোই, তবে ধৈর্য ধরো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কে জিতলো কে হারলো এটা আমি বা ডোনাল্ড ট্রাম্প বলার কোনো এখতিয়ার আমাদের নাই, যাদের এখতিয়ার আছে তারা বলবে। এই পর্যন্ত বলে তার সমর্থকদেরকে তিনি চাঙ্গা করে চলে গেছেন। কিন্তু এর পরে এটা যেন উত্তর দেওয়ার মতো বেশ লম্বা একটা বক্তৃতা দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে আমি চমকে গেলাম তিনি যখন বললেন যে ডাকযোগে বা অন্য যে সমস্ত ভোট, আগাম ভোট হয়েছে, এগুলা এই আজকের সশরীরে ভোট যেগুলা দেওয়া হয়েছে সেটার পরে ওগুলা আর গোনা যাবে না। আমি অবাক হয়ে গেলাম, বলে কি তাহলে এত কষ্ট করে লোকে যে ইমেইলে পাঠালো, ডাকযোগে পাঠালো, কোনোটা আগে এসে তারা দিয়ে গেল সশরীরে, এগুলা নাকি গোনা যাবে না উনি বললেন। তারপরে আর একটা হুঁশিয়ারি দিলেন, এটাতে আমি আরো বেশি চমৎকৃত হয়ে গেলাম। কি ব্যাপার? আমি কিন্তু আদালতে চলে যাব। কেন আদালতে যাবেন, কি কারণে যাবেন, কিছু স্পষ্ট করলেন না আগে থেকে। আচ্ছা, এই আদালতে যাওয়ার ব্যাপারটা তিনি গত কয়েকদিন যাবত কিন্তু বলে আসছিলেন, এবং তার থেকে আমার অন্তত ব্যক্তিগতভাবে আমার একটা ধারণা জন্মেছে, এই কারণেই বোধহয় তিনি আদালতে ওই নতুন বিচারক মহিলা কি মিসেস ব্যারেট বোধহয় ওনাকে বসিয়েছেন। মানুষের মনে সন্দেহ আসবে, তিনি তখন থেকে আদালতে যাবে করতো। আর এখন তো আমার বোধহয় হিসাবে কোনো ভুল হবে না যদি বলি যে যদি উনি হারেন তাহলে আমরা দেখবো সত্যি তিনি আদালতে চলে গেছেন। জি স্যার, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। সাকিব ভাই, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার যারা আছেন, কিংবা ধরেন যারা অভিবাসী হিসাবে আছেন কিন্তু এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, এদের মধ্যে এই নির্বাচনটি নিয়ে
ডোনাল্ড ট্রাম্প নাকি বাইডেন, তাদের মতামত কিংবা তাদের আলোচনাটা কোন দিকে? আমি বুঝতে পেরেছি আপনি, জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। এই প্রশ্নটি যাওয়ার আগে খুব ছোট করে আমি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচনী পরিবেশের গুণগত দিক নিয়ে একটু কথা বলতে চাই। যে কথাটি, প্রশ্নটি আপনি লস্কর আল মামুনকে করেছিলেন এবং জনাব মামুন যেটির উত্তর কিছুটা দিয়েছেন। আমি একটু বলতে চাই এরকম করে যে আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচন আসলে কিংবা রাজনীতিতে যেসব নেতিবাচক দিকগুলো আমরা সাধারণত দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও কিন্তু আমরা এটি কিন্তু এবার কিন্তু প্রকটভাবে আমরা দেখেছি। এটি শুরু হয়েছিল গত 2016 সালে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন অল্প বিস্তর শুরু হয়েছিল। কিন্তু এবারের পুরো নির্বাচন প্রক্রিয়া, পুরো রাজনীতিটাই কিন্তু একেবারে পাল্টে গেছে। দেখেন, কোনো অভিযোগ নয়, বিরোধী পক্ষের কোনো অভিযোগ না, এটা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথ্য প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী জো বাইডেন, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে এই দেশে। এই দেশে 2 জন অঙ্গরাজ্যের গভর্নরকে অপহরণ করার পরিকল্পনা, গুম করে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এবং এই দুটি ক্ষেত্রেই যারা করেছে তাদেরকে এফবিআই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গ্রেফতার করেছে। সাকিব ভাই একটা ফোন আছেন, সাকিব ভাই একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নেমে আপনার কাছে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ শফিক শাহ আমেরিকান নিউ জার্সি থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন উপস্থিত 2 আমেরিকান ভাইয়ের কাছে যারা থাকেন, বাস করেন। সুইং সিস্টেম একটি বিতর্কিত পদ্ধতি বলে আমি মনে করি। যারা আমেরিকা আছে কেন এই পদ্ধতি বাদ দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেন না প্লিজ? জি ধন্যবাদ, বুঝতে পেরেছি প্রশ্নটি। সাকিব ভাই শুনছিলেন যে নিউ জার্সি থেকে একজন বাংলাদেশি বলছেন যে এই সুইং পদ্ধতিটা তার ভাষায় বিতর্কিত, সেটির জন্য কোনো আন্দোলন হয় না। আমি খুব ছোট করে বলছি। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যেটি নির্বাচনী পরিবেশ নিয়ে যেটি বলছিলাম, সেটি হচ্ছে গুম, অপহরণের, হত্যার প্লট এখানে হয়েছে রাজনীতিতে নির্বাচনের সময়। তারপরে ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা, ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর, এইগুলোও কিন্তু হয়েছে। এবং যারা ক্ষমতাশালী যে এলাকায়, সেই এলাকার সেই ক্ষমতাশালী ব্যক্তি তার এলাকার ভোটারদেরকে হুমকি দিয়েছে যে আমার সমর্থিত প্রার্থীকে তোমাকে ভোট দিতে হবে। যেগুলো আমরা তৃতীয় বিশ্বের রাজনীতিতে নির্বাচনের আগে দেখে থাকি, সেগুলো কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু আমরা দেখেছি। পার্থক্য যেটা বললেন যে এবারে নির্বাচনের বা রাজনীতির পার্থক্যটা কি, পার্থক্য এগুলো মিলেই। সঙ্গে আছে হচ্ছে করোনা মহামারী পরিস্থিতি, সঙ্গে আছে হচ্ছে বর্ণবাদ যে বৈষম্য, এই সবকিছু মিলিয়ে আসলে রুমেল এবারের রাজনীতি, এবারের নির্বাচন খুবই ব্যতিক্রমী। এখন আসি যে প্রশ্নের উত্তরটি করেছেন আমাদের নিউ জার্সির একজন দর্শক, সেটি যিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এটি মনে করি না। কারণ এদেশের ব্যবস্থা, গণতান্ত্রিক আইন প্রণেতারা নির্বাচনী ব্যবস্থায় ইলেকটোরাল কলেজ পদ্ধতি তৈরি করেছেন, সেটির পেছনে অবশ্যই যুক্তি আছে। সেটি কি রকম যুক্তি? যে নিউ ইয়র্ক কিংবা আমি নিউ ইয়র্কের বাসিন্দা আর লস্কর আল মামুন থাকেন ক্যালিফোর্নিয়ায়। আমেরিকার 2টি বড় অঙ্গরাজ্য এবং সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি যেমন বসবাস করেন, মার্কিন জনগোষ্ঠীও এই 2টি অঙ্গরাজ্যে বেশি বসবাস করেন। এবং ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যাও এই 2টি অঙ্গরাজ্যে বেশি, তেমনি ফ্লোরিডাতেও বেশি আছে, টেক্সাসেও বেশি আছে। কিন্তু অন্যান্য যে অঙ্গরাজ্যগুলো আছে, সেসব অঙ্গরাজ্যগুলোও কিন্তু জনগোষ্ঠী কম আছে, কিন্তু অনেক বড় আয়তনের অঙ্গরাজ্য, কিন্তু হয়তো জনগোষ্ঠী কম থাকে। এখন পপুলার ভোট যদি হয়, তাহলে দেখা যাবে যে এইবার নিউ ইয়র্কে কোনো নির্বাচনী প্রচারণায় আসেননি, ক্যালিফোর্নিয়ার কোনো নির্বাচনী প্রচারণায় আসেননি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প কেউই। হ্যাঁ, তাহলে কি হবে? যদি পপুলার ভোট হয়, তাহলে দেখা যাবে যে বড় অঙ্গরাজ্যগুলো বেশি, যারা জনগোষ্ঠী যেখানে বসবাস করে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই ওখানেই ফোকাস করছে। তখন ছোট ছোট যে অঙ্গরাজ্যগুলো আছে তারা বৈষম্যের শিকার হবে। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সময় আমাদের খুব বেশি নাই, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। মামুন ভাই আপনার সঙ্গে আর যুক্ত হতে পারছি না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ডক্টর ওয়ালিউর রহমান স্যার, সবকিছু মিলে আজকের এই আমাদের আলোচনার বিশ্লেষণে আপনি শেষ মন্তব্য কি করবেন? ডক্টর ওয়ালিউর রহমান স্যার। ধন্যবাদ। আমেরিকার যে জাস্টিস সিস্টেম, যেহেতু আমরা এই নিয়ে আলাপ করছি এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, that has some relevance to our own judicial system in Bangladesh and subcontinent, whole of South Asia, including India. সেটা হচ্ছে যে justices normally they try to be away from the politics of the country. Normally, I say normally.
আনলেস দেয়ার ইজ এ স্পেশাল সার্কামস্টান্স। এখানে যেমন ধরেন যে প্রশ্নগুলো অনেক এসছে যে এর ভিতরে জাস্টিস রবার্টস বর্তমান চিফ জাস্টিস এটি কিন্তু কনজারভেটিভ, পাহাড় কনজারভেটিভ, তিনটা রিকোয়েস্ট গেছে ট্রাম্প সাহেবের কাছ থেকে, তিনটা বিষয়ের উপরে তিনটায় তিনি না বলে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। এবং ট্রাম্প সাহেব বলছেন যে আমাদের জাস্টিস তারা আমার কথা শুনে না। তো তিনি সিরিয়াসলি বলছেন কথাগুলো। ইউ সি দ্যাট শোজ এ স্পেশাল মাইন্ড অফ মিস্টার ট্রাম্প। মানে বেসিক্যালি justices all over the world, unless there is a special kind of a force applied or ভয় ভীতি দেখানো হয়, সেখানে তাছাড়া justices of the Supreme Court, particularly the higher court, সেখানে তারা try to remain neutral as possible, keeping in view this circumstance. যেমন ধরুন আমি এটা বলবো to make it easier, বাংলাদেশে যখন আপনার জিয়াউর রহমানকে খুন করা হলো চিরঙে, তখন 13 জন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হলো, তখন জেনারেল এরশাদ কিন্তু টেকেন ওভার। নাও যখন তাদের বিচার করে ফাঁসি দেওয়া হলো, তারা মুক্তিযোদ্ধা, দে হ্যাড নাথিং টু ডু উইথ দি মার্ডার, নাথিং, কিন্তু ওদেরকে ফাঁসানো হলো যেহেতু ওরা মুক্তিযোদ্ধা। সেখানে জাস্টিস কে সোভান ওয়াজ দেয়ার, তিনি খুব নাম করে একজন জাস্টিস, আমি তার সঙ্গে কাজ করেছি আইন নিয়ে কিছু ব্যাপারে। তো তিনি বললেন যে আমি এই বিচার করতে পারবো না, বিকজ দিস ইজ ভেরি রং। তারা কোনো অন্যায় করেনি, আপনি কেন, ওয়াই ডু ওয়ান্ট মি মিস্টার প্রেসিডেন্ট জামিয়া? Then he was removed from there, he was dismissed. So then the other guy who was there, he took over and he gave a judgment by which all 13 of them were hanged to death. এরকম হয়েছে, আমাদের দেশে হয়েছে, বাট নাও এরকম কোন অবস্থা আমাদের হতে পারে না। রিসেন্টলি একটা কেস আমি বলি। স্যার আমার হাতে সময় খুব বেশি না, আমি আরেকদিন সময় থাকলে শুনবো স্যার। আমি একটু মোফাজ্জল করিম স্যারকে অল্প শুনে শেষ করে দিচ্ছি। মোফাজ্জল করিম স্যার, আমি আপনার শেষ মন্তব্য শুনতে চাই, আমার কাছে 1.5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, আমি 1.5 মিনিটের মধ্যে শেষ করব। অ্যাকচুয়ালি ওয়ালি কি প্রসঙ্গে যে এই মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা নিয়ে আসলো আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, পরে না হয় আমরা একসঙ্গে বোঝাবার চেষ্টা করবো। আমি কিন্তু আজকে সারাদিন বললাম তো ভোর থেকে ফলো করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের ভোটের প্রক্রিয়াটা। এখন পর্যন্ত আমি মনে করি যে এটা বেশ সুষ্ঠুভাবে, আগে যা হয়েছে সাকি যা বলেছেন সেগুলো তো আমাদের জানার কথা নয়, কিন্তু আজকে যেটুকু আর কি দেখলাম, সেই শারীরিক দূরত্ব বজায় রেখে ভোট দিতে যাওয়া, মাস্ক পরে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এবং কোনো রকম গোলযোগ না হয়ে বেশ ভালোই মনে হলো। আশা করি এইভাবে একটা পরিণতির দিকে আজকে যাবে এবং দুই প্রার্থীর মধ্যে যেই জিতুন না কেন আমাদের বাংলাদেশের তাতে কিছু যায় আসে না, যেই আসুক আমাদের আপত্তি নেই। শুধু আমরা আশা করব যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা একটু গুরুত্বের সঙ্গে দেখবেন। গুরুত্বের সঙ্গে দেখবেন। জি, জনাব মোফাজ্জল করিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ওয়ালি রহমান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত ছিলেন আমার সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।